হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 12 বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 2টা নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, কারবারের সামাজিক দায়িত্ব, ওই পার্টটা কমপ্লিট করেছিলাম। তো তোমরা অনেকেই বলেছিলে স্যার পার্ট 2টা মানে চ্যাপ্টার 2টা আনার জন্য। তো আজকে আমি নিয়ে চলে এসেছি। কিন্তু এই কারবারে অর্থ সংস্থানের উৎস, সোর্স অফ বিজনেস ফাইন্যান্স, এই চ্যাপ্টারটা অনেকটা বড় হওয়ার দরুন আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি। আজকে পার্ট 1 হবে এবং পরের ভিডিওতে তোমরা পার্ট 2টা পেয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে ডেটা স্ট্রাকচার, কম্পিউটার অ্যাপ্লিকেশনে অ্যাড এবং ইন্ট্রোডাকশন, ওই পার্টটা পুরো হয়ে গেছে। ঠিক আছে, তাছাড়া আমরা বিআরএস অব্দি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর রেক্টিফিকেশন এবং ডেপ্রিসিয়েশন ইত্যাদি পরপর ভিডিও আসবে। কস্টিং এর পুরো কমপ্লিট আছে, সেগুলো তোমরা সব ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। এবং বিজনেস স্টাডিজের পার্ট 1টা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো চ্যাপ্টারটা কি বলেছে, বলছে কারবারে অর্থ সংস্থানের উৎস। মানে কি, আমরা যে বিজনেস শুরু করছি, কারবার শুরু করছি, তাহলে কারবার শুরু করার জন্য আমাদের কি টাকা আনতে হবে। টাকাটা কি কিভাবে আনতে পারি আমরা, কি জানি বিজনেসের মধ্যে টাকা আনা মানে ক্যাপিটাল দেওয়া। ঠিক আছে, তো ক্যাপিটালটা না বিভিন্ন ভাবে হতে পারে। শেয়ার ক্যাপিটাল হতে পারে, নিজে মালিক নিজে নিয়ে আসছে ক্যাপিটাল হতে পারে, আর অনেক প্রকারভেদ আছে। তো সেই পার্টটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা ডিটেলে জানবো। তো সেইটা জানার আগে আমাদের এই ক্যাপিটাল কি এবং ক্যাপিটালের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে সেটা আগে জেনে নিতে হবে, তারপর আমরা বিজনেস ফাইন্যান্স জানবো। ওকে, তো ক্যাপিটাল কি, আমরা ক্যাপিটাল বলতে কি বুঝি, কারবারে যে সমস্ত ধন সম্পত্তি নিয়ে কারবার শুরু করে সেটাকেই আমরা ক্যাপিটাল বলি। ঠিক আছে, সিম্পল ভাবে তো কি বলছে, মূলধন হলো সেই অর্থ বা সম্পদ যা একটা ব্যবসা শুরু করতে এবং পরিচালনা করতে ব্যবহৃত। এটা ব্যবসার মালিকের ব্যক্তিগত হতে পারে, ঋণ হতে পারে, অন্যান্য উৎস থেকে, মানে ওই যেটা বিজনেস ফাইন্যান্সের পার্ট বললাম। তো আমাদের কি জানতে হবে, এই সমস্ত অর্থ সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে। ঠিক আছে, ঠিক আছে, ব্যবসা শুরু করতে নগদ টাকা, জমি, মেশিন এই সমস্ত আনলো। মানে কি, আমরা অ্যাকাউন্টেন্সিতে পড়েছিলাম জার্নাল এন্ট্রিতে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, মেশিন। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এরকম এন্ট্রি করতাম। ঠিক আছে, তারপর কি বলেছে, ব্যবসায়িক মূলধনের আকৃতি, মানে প্রকারভেদ মূলধন। ঠিক আছে, ব্যবসায়িক মূলধনের আকৃতি বলতে আমরা সেই আর্থিক সম্পদ বা অর্থকে বুঝি যা ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। এটা কি ব্যবসার বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন ব্যবসার ধরন, সময়কাল, বিশেষত্ব, মালিকানা, এর উপর ভিত্তি করে হতে পারে। মানে আমাদের যে ক্যাপিটালটা না, সেটা কিরকম প্রকারভেদ হতে পারে সেটা নিয়ে আমাদের এখানে ডিটেলে ডিসকাস করা হবে। ওকে, তো কি হতে পারে, সবার প্রথমে ব্যবহারের ভিত্তিতে। ঠিক আছে, কি কি হতে পারে, স্থায়ী মূলধন বা ফিক্সড ক্যাপিটাল। স্থায়ী মূলধন হলো সেই মূলধন বা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যবসায় বিনিয়োগ করা হয়ে থাকে। এটা কি হতে পারে, কোন একটা স্থায়ী সম্পত্তি হতে পারে, মেশিন, জমি ইত্যাদি, যন্ত্রপাতি, এই সমস্ত কিছু। ওকে, তারপর কি আছে, চলতি মূলধন বা সার্কুলেটিং ক্যাপিটাল। চলতি মূলধন হলো সেই মূলধন যা দৈনন্দিন ব্যবসায়িক কাজকর্মের জন্য ব্যবহৃত এবং যা দ্রুত রূপান্তরিত করা যেতে পারে, যেমন কাঁচামাল কেনা, এই সমস্ত কাজের জন্য, প্রস্তুত পণ্য বিক্রি করা। ঠিক আছে, এই সমস্ত কাজের জন্য ব্যবহার হতে পারে, যেমন কাঁচামাল, পণ্য উৎপাদন, নগদ অর্থ, এই সমস্ত আমাদের কি সার্কুলেটিং ক্যাপিটাল। তারপরে আমাদের কি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে তোমরা সকলে মনে রাখবে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি যদি মাইনাস করে দিই, মানে সিএ মাইনাস সিএল, এটা করলে আমাদের ডাব্লিউসি বা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবো। ঠিক আছে, তো তোমরা নেক্সট ক্লাসে 12 এটা জানতে পারবে। ঠিক আছে, রেশিও থাকবে, অ্যাকাউন্টিং রেশিও, এখানে এটা খুবই ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখনই জেনে রাখছি। তো ওয়ার্কিং ক্যাপিটাল কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, তো এটাকে বলা হয়ে থাকে, এটাও আমাদের কি একটা চলতি মূলধনের অংশ। মানে কি, সার্কুলেটিং ক্যাপিটাল যেটা বললাম না, ওরই একটা পার্ট। এটাও কি আমাদের দৈনন্দিন কাজকর্ম ইত্যাদির জন্য ব্যবহৃত। মেনলি আমাদের কি হয়ে থাকে, ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে থাকে। ঠিক আছে, তার মধ্যে এগুলো আমাদের, আমরা বিজনেস স্টাডিজ করছি, চ্যাপ্টারটা এই ক্যাপিটাল বা সোর্স অফ বিজনেস নিয়ে ডিল করছে, তার জন্য বিভিন্ন প্রকারভেদ আমাদের জানাচ্ছে। ওকে, তারপর কি আছে আমাদের, স্ফীত মূলধন ও ওয়াটার ক্যাপিটাল। যে মূলধনকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মূলধন হিসাবে গণনা করা হয়। ঠিক আছে, যেমন সুনাম, গুডউইল, প্রারম্ভিক ব্যয়, প্রিলিমিনারি এক্সপেন্সেস, কর্মীদের মনোবল, এগুলো কি আমাদের বিজনেসটাকে পুশ করার জন্য হেল্প করছে, তাই না? যে আমাদের যারা বিজনেস অর্গানাইজেশনের মধ্যে যারা কাজ করছে, তারা খুব ভালোভাবে কাজ করছে, তারা হলো খুব মেহনত করছে যে না, আমাদের টোটালি যে আমরা বিজনেসটাকে গ্রো করবো। ঠিক আছে, গুডউইল, আমি কাজ করার ফলে রেগুলার কোনো একটা বিজনেসে কোনো প্রোডাক্ট দিচ্ছি, কোনো সার্ভিস দিচ্ছি, তার ফলে আমার মার্কেটে একটা নাম হচ্ছে, সেটাও তো আমাকে কি কাস্টমার আনতে, আমাদের টাকার ইনফ্লো ঘটাতে সাহায্য করবে। ঠিক আছে, প্রারম্ভিক ব্যয়, প্রথম মার্কেটিং এর জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে খরচগুলো করেছিলাম, সেগুলো আমাকে কি করবে, বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, তোমরা এতদিন জেনে এসেছিলে প্রারম্ভিক ব্যয় আমাদের একটা কি ফিকটিসিয়াস অ্যাসেট। তো এখানে আমরা আজকে কি জেনে গেলাম, স্ফীত মূলধন ওয়াটার ক্যাপিটালও বলা হয় থাকে। ঠিক আছে, এগুলো আসলে আলটিমেটলি জিনিসগুলো মেনলি ওইটাই, যে একটা ফিকটিসিয়াস অ্যাসেট, ওটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, কিন্তু এগুলোকে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ভাগ ভাগ করে করে দেখানো হচ্ছে। ওভারঅল ক্যাপিটাল মানে কি, আমরা যে সমস্ত জিনিসপত্র নিয়ে বিজনেস স্টার্ট করছি। তারপর আমাদের কি আছে, নগদ মূলধন বা লিকুইড ক্যাপিটাল। নগদ মূলধন সেই মূলধন যা সহজে নগদে রূপান্তরিত হয়। মানে কি, নগদের দ্বারা যে সমস্ত কাজকর্ম করে, দৈনন্দিন প্রয়োজন, ঋণ পরিশোধ, ছোটখাটো খরচ মেটানো। ঠিক আছে, ক্যাশে আছে যে ব্যাপারটা, ওইটাই বোঝানো হচ্ছে। আরেকটা কি আছে, অনগদ মূলধন বা নন লিকুইড, যেটা সহজে নগদে রূপান্তরিত করা যায় না, এটা ফিক্সড ক্যাপিটালের মতো হয়ে গেল, তাই না? যে জমি, মেশিন। ঠিক আছে, এগুলো আমাদের বিভিন্ন ভিত্তিতে আমরা ভাগ করেছি। ওকে, কি আছে, সময়ের ভিত্তিতে ব্যবসার মূলধন। তিন ধরনের হয়ে থাকে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, একটা হয়ে থাকে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কি, যেমন মূলধন যা 1 বছরের মধ্যে ব্যবহৃত হয়, যেমন ব্যাংক ঋণ, ঋণপত্র, এই সমস্ত কিছু। ঠিক আছে, এটা হলো স্বল্প মেয়াদের। মধ্যমেয়াদী কি, যেটা 1 থেকে 5 বছরের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে, যেমন মধ্যমেয়াদী ঋণ, লিজ, এই সমস্ত কিছু। ওকে, আর দীর্ঘমেয়াদী হলো যেটা অনেক দিন, মানে 5 বছর বা 5 বছরের বেশি সময়ের জন্য থাকে। শেয়ার বাজারের মূলধন, বন্ড,
লং টার্ম ডেট, এই সমস্ত কিছু। এবার কি আছে, বৈশিষ্ট্যর ভিত্তিতে আমাদের কি হয়ে থাকে, একটা হয়ে থাকে বিশেষ মূলধন, একটা হয়ে থাকে অবিশেষ মূলধন। বিশেষ মূলধন কি, এমন একটা মূলধন এটা স্পেসিফিক কোনো কাজের জন্য ব্যবহৃত হয়। দেখো আমাদের সমস্ত যে ক্যাপিটাল গুলো হয় সেগুলো বিজনেসের জন্য তো ব্যবহার করি, কিন্তু বিজনেসের মধ্যে কিছু স্পেসিফিক জিনিসের জন্য ব্যবহার হলে সেটাকে আমাদের স্পেশাল মূলধন বলে। যেমন হলো গবেষণা উন্নয়নের জন্য, R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত জন্য কোনো কিছু নতুন প্রযুক্তি কেনার জন্য, নতুন যন্ত্রপাতি, নতুন একটা জিনিস আমরা ডেভেলপ করি। বিভিন্ন মোবাইলের কোম্পানির মধ্যে হয়ে থাকে না, বিভিন্ন নতুন অ্যাপস আছে, বিভিন্ন UI আছে, OS আছে, কোনো পার্ট আছে, কোনো ফিচার আছে, এই সমস্ত জন্য আলাদা করে ডেডিকেটেড কোনো ক্যাপিটাল করা হলে সেটাকে আমাদের কি বলা যায়, স্পেশাল মূলধন। ঠিক আছে, আর একটা কি হচ্ছে অবিশেষ মূলধন। এটা কি এমন একটা মূলধন যার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা প্রকল্পের জন্য ব্যবহৃত, রেগুলার কাজের জন্য, মানে এটা আমাদের কি ওই ওয়ার্কিং ক্যাপিটালের মতোই হয়ে গেল। ঠিক আছে, তো তারপর আমাদের কি আছে মালিকানার ভিত্তিতে ব্যবসার মূলধন, এটা ইম্পর্টেন্ট। তাহলে মালিকানার ভিত্তিতে কি কি হতে, একটা ওন ক্যাপিটাল, একটা হচ্ছে লোন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল মানে মালিক যে নিজে যেই মূলধন আনে, ঠিক আছে, পুঁজি হিসাবে বিনিয়োগ করে, এবং শেয়ার হোল্ডারদের যারা যে মূলধন পাওয়া যায়। ঠিক আছে, মানে আমি আমার কোম্পানির ধরো 100% আছে কোম্পানিটাকে ভাগ করে দিলাম, কেউ 5% নিল, কেউ 2% নিল, এরকম করার ফলে কি হলো, তারা কোম্পানির একটা পার্ট পেলো, আমরা যত টাকা কামাবো সেই অনুযায়ী সে হলো প্রফিট পাবে, তো সে তার বদলে কিছু টাকা দিল। তো এইগুলোকে আমাদের ওন ক্যাপিটাল বলা হচ্ছে। লোন ক্যাপিটালের মধ্যে কি পড়ছে, ইন্টারেস্টের টাকা তুললাম, মানে কারোর কাছে কোনো একজন ব্যক্তি আছে বা কোনো সংস্থা আছে, কোনো ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংকের কাছ থেকে আমরা কি করলাম, 1 লাখ টাকা ধার নিলাম। ঠিক আছে, এই টাকাটা তাকে ফেরতও দিয়ে দিতে হবে, কত 10% ইন্টারেস্ট, কথার কথা বলছি, ধরো 1,10,000 টাকা তাকে রিটার্ন দিতে হবে। ঠিক আছে, এর সাথে এই কোনো প্রফিট এসব নেবে না, ও তোমাকে ধারে টাকা দিয়েছে, তুমি ভাই 10% বা 20% যত তার ইন্টারেস্ট হয় সেটা দিতে, মানে একটা লোন নেওয়ার মতো। ওই লোনটা নিয়ে আমরা কি করছি, বিজনেসে লাগাচ্ছি। তো এই জিনিসটাকে লোন ক্যাপিটাল বলা হয়। এবং ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে তার ঋণাকৃত মূলধন হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, আর ইন্টারনাল ক্যাপিটাল মানে কি, আমাদের বিজনেসের মধ্যে প্রফিট কামিয়ে, বিজনেসের মধ্যে ধরো 100 টাকা দিয়ে আমি বিজনেস চালু করেছিলাম, ক্যাপিটাল লাগিয়ে, ধরো আমার 250 টাকা প্রফিট হয়েছে, এই প্রফিটের মধ্যে থেকে ধরো 50 টাকা আবার আমি কি বিজনেসের মধ্যে ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, এই পার্টটাকে আমাদের কি বলা আছে, এই পার্টটাকে আমাদের ইন্টারনাল ক্যাপিটাল। ঠিক আছে, যেমন আন্তঃসামাজিক মূলধন বা আন্তর্নিহিত মূলধন, সেই অর্থে একটা ব্যবসা তার কার্যকর্ম থেকে অর্জিত বা লাভের আয় থেকে গঠন করে। এটা সাধারণত লাভের অংশ বা কোম্পানির ভবিষ্যৎ উন্নতির জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটা শর্টে আছে ব্যবসার মালিকের নিজস্ব বিনিয়োগ, ওন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল বাহ্যিক উৎস থেকে ঋণ, ইন্টারনাল ক্যাপিটাল ব্যবসার লাভ থেকে। ঠিক আছে, এবার এগুলোর পার্থক্য আছে ওন ক্যাপিটাল এবং লোন ক্যাপিটালের মধ্যে। আমি পার্থক্যগুলো খুবই ইজি ভাবে লিখিয়েছি, তাহলে তোমরা সকলেই মনে রাখতে পারো। ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে অনেক ভ্যারাইটিতে লেখা থাকবে, সেটা তোমরা যে ইন্ডিভিজুয়াল বই দেখতে পারো, কিন্তু এইটা করে আসলে আমি যেভাবে লিখিয়েছি পার্ট করে করে বিষয় রেখে রেখে খুবই ইজি আছে, যেগুলো 5-6টা পয়েন্ট লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে, 3, 4, 5 এরকম করে তোমাদের কোশ্চেন হবে। সংজ্ঞা দিকে আছে মালিক এবং শেয়ার হোল্ডারের দ্বারা নিজস্ব বিনিয়োগ অর্থ ঋণ হিসাবে না, উৎস কি মালিক এবং শেয়ার হোল্ডার থেকে, ব্যাংক থেকে, তাই কি সম্পূর্ণ দায়িত্ব মালিক, ঝুঁকিও তার বেশি। ঠিক আছে, এটা ঋণের শর্ত অনুযায়ী ফেরত দিয়ে দিতে, এগুলো সব আলোচনা করে দিলাম। লাভের অংশীদারি মালিক পুরোটা পাবে, কোনো লাভের অংশীদারি থাকে না, তাকে ইন্টারেস্টের সাথে টাকা দিয়ে, পরিশোধের শর্ত কোনো নির্দিষ্ট সীমা নেই, কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে দিতে হবে। লাভ্যাংশ সুদ থাকে না, কিন্তু এক্ষেত্রে সুদ দিতে আইনি বাধ্যবাধকতা নেই, এক্ষেত্রে আছে। দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এটা সাধারণত স্বল্প মেয়াদী। তারপর কি আছে স্থায়ী মূলধন, ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল কি, দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য হয়, যেমন স্থায়ী সম্পত্তি, ভবন, যন্ত্রপাতি, ভূমি, দৈনন্দিন কাজের জন্য, সাধারণত ব্যবসার মালিকাধীন পুঁজি বা ঋণ থেকে আছে, এটা ব্যবসা চলতি আয়। ঠিক আছে, স্থায়ী সম্পত্তি কেনার জন্য, দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা। মেয়াদ, এটা দীর্ঘমেয়াদী হতে গেলে স্বল্প মেয়াদী, কাজ হচ্ছে আমাদের বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কম ঝুঁকি। ঠিক আছে, এটা হচ্ছে বেশি ঝুঁকি, স্থিতিশীলতা বজায় রাখে, চলমান কাজকর্মের জন্য এটা ব্যবহার করা হয়। এর উদাহরণগুলো এইগুলো আছে, নগদ, কাঁচামাল এই ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং এ, আর এখানে হলো ফিক্সড এর জন্য আছে যন্ত্রপাতি, ভূমি। ঠিক আছে, আরো আছে প্রয়োজনীয়তা, এই ইত্যাদি ইত্যাদি আছে। ওকে, তাহলে আমাদের মেনলি আমরা যদি বুঝে যাই যে হলো আমাদের ক্যাপিটাল গুলোর যে সংজ্ঞাগুলো, সেগুলো বুঝে গেলে আমরা ইজিলি ডিফারেন্সেস গুলো বলতে পারবো। ওকে, তারপর আর আমাদের বিজনেস স্টাডিজ এবং এত জিনিস আছে, এত কি আমরা মুখস্থ করতে হবে, আমাদের বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, যাতে আমরা সঠিকভাবে ভালোভাবে গিয়ে লিখে আসতে পারি। ওকে, তারপর কি আছে কারবারের অর্থ সংস্থান। এবার এই পার্টটা আমরা বুঝলাম, আমরা এতক্ষণ দেখে নিলাম কি ক্যাপিটাল কি বলে, ক্যাপিটালের মানে কি, এবং আমরা ক্যাপিটালের প্রকারভেদ দেখে নিলাম। এবার আমরা দেখবো কারবার কোথা থেকে অর্থ সংস্থান করে এবং কারবার অর্থ সংস্থানের মানে কি। মানে কি, কারবার চালানোর জন্য আমরা যেখান থেকে টাকা, এই যে উৎস থেকে আমরা টাকা আনতে পারবো, সেটাই আমাদের কারবারের অর্থ সংস্থান। এর ফলে কি হবে, আমাদের কারবারের মধ্যে লাভ বাড়বে, কারবার বৃদ্ধি হবে, এইটাই তো। এবার এটাকেই সুন্দর করে বলেছে এখানে, বলছে কারবারের অর্থ সংস্থান বলতে বোঝানো সেই অর্থনৈতিক প্রক্রিয়া যে একটা ব্যবসার জন্য অর্থ সংগ্রহ, পরিচালনা, ঠিক আছে, এই সমস্ত করে থাকে, ব্যবহারের সমস্ত কার্যকর্মকে নির্দেশ করে। এটা ব্যবসার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা, লাভ অর্জন, ভবিষ্যতে উন্নতির জন্য তহবিলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। ঠিক আছে, এটা ভালোভাবে মানে একটা গুছিয়ে বলা হলো। আলটিমেটলি আমাদের বিজনেসের মধ্যে টাকা আনবো এবং সেই টাকাটা দিয়ে আমরা কি করে প্রফিট কামাতে পারি, মানে বিজনেস গ্রো করতে পারি, সেটাই তো, তার জন্য তো বিজনেস আমরা খুলেছি, বিজনেস আমরা করছি। ওকে, তারপর কি আছে অর্থ সংস্থানের উৎস নির্বাচন করে, এবার কোন কোন জায়গা থেকে টাকা নেব, সেই জায়গাগুলোকে নির্বাচন করার জন্য কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সবার প্রথমে রাখতে হবে খরচ। ঠিক আছে, খরচ কেন, যে আমরা যখন টাকাটা আনবো, আমরা কি লোন ক্যাপিটাল আনলে তাহলে কি ধরো 1 লাখ টাকা নিলাম, তাকে ধরো 2 লাখ টাকা দিতে হলো, বিজনেসে গ্রো করলাম কি করলাম না তখন প্রবলেম হয়ে যাবে। কিন্তু শেয়ার নিলে কি, আমি বললাম ঠিক আছে তোমরা টাকা দাও আমাকে, আমার বিজনেসের মধ্যে কি হয়েছে, তোমরা হলো কিছু কিছু পার্সেন্ট শেয়ার নিয়ে নাও, আমরা যদি প্রফিট করি তাহলে তোমাদের প্রফিট, আর লস করলে তো তোমাদেরই বইতে হবে। ঠিক আছে, এটা হলো বিজনেসের ওপর ডিপেন্ড হয়ে আছে। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের খরচ।
ব্যাপারে পড়ছে, আমাদের দিক থেকে আমরা বিজনেসের রেসপেক্টে দেখবো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর উপর ট্রেডিংও হয়ে থাকে, অনেক শেয়ার কেনা বেচা হয়ে থাকে, তোমরা সকলেই জানো নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের খরচের মধ্যে বলতে ঋণ গ্রহণ করে সুদ পরিশোধ করতে হয়, কিন্তু শেয়ার ইস্যু করলে হয় না। ঝুঁকিটা ওরকম ভাবে ঝুঁকিটা বেশি হয়ে থাকে। নর্মাল আমাদের যদি টাকা তুলি নর্মাল ভাবে, কিন্তু শেয়ার থাকলে শেয়ার হোল্ডারদের ঝুঁকি থাকে, তখন আমাদের অতটা থাকে না। আমাদের তো বিজনেস গ্রো করতেই হবে, হারলে আমরা হারবো, জিতলে জিতবো। তারপর কি আছে, লভ্যাংশ বিনিয়োগকারীদের প্রত্যাশা। শেয়ার ইস্যু করার মধ্যে ব্যবসা বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে, কিন্তু ঋণ গ্রহণের ক্ষেত্রে হয়তো হয়ে থাকে, কিন্তু ঋণ গ্রহণের থেকে হয়ে থাকে না, তখন তাকে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে, যেমন তারা শেয়ার থেকে লাভের অংশ চান কি চান না, এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে। মালিকানা নিয়ন্ত্রণ, আমাদের হলো শেয়ার বিক্রি করলে সেই শেয়ারের মধ্যে তারা হলো শেয়ারের অধিকারী তারা হয়ে থাকেন, এবং তারা হলো বিজনেসের বিভিন্ন ডিসিশন নিতে পারে, ভোট দিতে পারেন। ঠিক আছে, এই সমস্ত কাজকর্ম হয়ে থাকে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো আমাদের মেনলি আছে। এবার কি আছে, মূলধন সংগ্রহের উৎস নির্বাচন করার জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা তো আমরা দেখলাম। এবার এইগুলোর উৎস কত ধরনের হয়ে থাকে এইটাও সেরকম ভাবে আছে, যে আগে আমরা ক্যাপিটাল যেরকম পার্ট পড়লাম সেইটাও। দীর্ঘমেয়াদী উৎস দেবে, স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদীর মধ্যে কি হয়ে থাকে, ওন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল। দীর্ঘমেয়াদী মানে বুঝতে পারছো যে অনেকটা বেশি দীর্ঘ সময় ধরে থাকে, এবং ওন ক্যাপিটাল এবং লোন ক্যাপিটাল তোমরা জেনেই গেছো, নিজস্ব মূলধন, ঋণাকৃত মূলধন। স্বল্প মেয়াদীর মধ্যে কি হয়, দুটো, অভ্যন্তরীণ এবং বাহ্য। অভ্যন্তরীণ মানে কি, আমাদের ডেপ্রিসিয়েশনের উপর প্রভিশন লাগিয়ে, ট্যাক্সের জন্য প্রভিশন লাগিয়ে অভ্যন্তরীণ ভাবে যেগুলো আমরা মূলধন বানাচ্ছি। এবং বাহ্যিক উৎস থেকে কি করে, কারবারের ঋণ, মিনস অফ এক্সচেঞ্জ, বাণিজ্যিক হুন্ডি। ঠিক আছে, এই সমস্ত ব্যাংকের মাধ্যমে এই সমস্ত থেকে আমরা কি করছি, মূলধন বানাচ্ছি। ওকে, এই জিনিসটা আছে। এবার কি আছে, মালিকের তহবিল বা ওনার্স ফান্ড। ঠিক আছে, এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাস 12 এর মধ্যে শেয়ারের অঙ্কের মধ্যে থাকে। ওনার্স ফান্ড বলতে বোঝায় কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডারের দ্বারা যে সমস্ত অর্থ পাঠানো হয়েছে, সরবরাহ করা হচ্ছে, মানে যে সমস্ত অর্থে যোগান দিচ্ছে। ঠিক আছে, এটাকে ওনার্স ফান্ড বলা। ওনার্স ফান্ডের মধ্যে একটা কি আছে, শেয়ারের মূলধন, এই পার্টটা আছে। ঠিক আছে, মানে শেয়ার, যেই শেয়ার ক্যাপিটাল যেটাকে বলা হয়ে থাকে, এটা কোম্পানির প্রতিষ্ঠাতা বা শেয়ার হোল্ডারের দ্বারা বিনিয়োগ করা টাকা। ঠিক আছে, শেয়ার আমরা বিলি করলে যে টাকাটা আমরা তুলতে পারছি মার্কেট থেকে, এটা দু ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা হয়ে থাকে আমাদের কি, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে অগ্রাধিকার শেয়ারও বলা হয়ে থাকে। প্রেফারেন্স শেয়ারটাকে আমাদের কি বলা হয়ে থাকে, অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, তো তোমরা প্রেফারেন্স শেয়ার বলেই জানবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা সাধারণ শেয়ার মূলধনের সেই অর্থ যা একটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার ইস্যু করে আনে। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যে শেয়ার কি হয়ে থাকে, আমাদের হলো কোম্পানি কি করে, ডাইলুট করে দেয় তাদের অংশ, ধরো 100% কোম্পানি, সেটা 5%, 2% করে এরকম করে ছেড়ে দিল, বলেই দিলাম এক্ষুনি। তো সে তার উপর বেসিস করে তারা ইনভেস্ট করে, এবং তার বেসিসে তারা লাভ পায়, ক্ষতি হলে তাদের ক্ষতি। ঠিক আছে, লাভের ভাগ ইত্যাদি থাকে, এবং সাধারণ শেয়ার হোল্ডারদের কাছে কি থাকে, ভোট দেওয়া এবং কোম্পানির বিভিন্ন ডিসিশন নেওয়ারও অধিকার থাকে। ঠিক আছে, খুবই সিম্পল এগুলো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে এইটা, লাভের ভাগ থাকে, ভোটাধিকার পাওয়া যায়, লাভ ও ক্ষতির অংশীদারি, বিক্রি এবং হস্তান্তরের সুযোগ। এই শেয়ার কি করা থাকে, হস্তান্তর করা যেতে পারে, বিক্রিও করা যেতে পারে, না শেয়ার কেনা বেচা, ওটা কিন্তু আমাদের ট্রেডিং বলে। ওকে, এবার কি আছে, কোম্পানির দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, কোম্পানির দৃষ্টিকোণ থেকে শেয়ার মূলধনের সুবিধা। প্রথম কথা কি, কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের শেয়ার মূলধন, যেটা হলো আমাদের ইকুইটি শেয়ার করলে কি কি সুবিধা হয়, এর দ্বারা আমরা মূলধন যদি আনতে পারি। প্রথম কথা, ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ভাই, আমরা প্রফিট কামালে তুমি প্রফিটের হিস্সা পেয়ে যাবে, কিন্তু ডুবলে ডুবে যাবো। দীর্ঘমেয়াদী এবং আর্থিক স্থিতিশীলতা। ঠিক আছে, এবং ঝুঁকি ভাগ করে এবং ফ্লেক্সিবল। খুবই সোজা, এই জিনিসগুলো বোঝা যায়। একটা কোম্পানি ব্যালেন্স শিটকে শক্তিশালী করে, ফলে কোম্পানি ভবিষ্যতে ঋণ বা বিনিয়োগের জন্য সংগ্রহ পায়। ঠিক আছে, সংগ্রহ করতে পারে। ওকে, তারপর শেয়ার হোল্ডারের দৃষ্টিকোণ থেকে লাভের অংশীদারি, ভোটাধিকার এবং শেয়ারের মূল্য বৃদ্ধির সুযোগ, যেটাকে আমরা ট্রেডিং বলে থাকি। যত বেশি পরিমাণ প্রফিট কামাতে থাকবে, তত বেশি পরিমাণ তাদের শেয়ারের ভ্যালু, পার শেয়ারের ভ্যালু বাড়তে থাকবে, এবং লাভের অংশীদারি পাচ্ছে, এবং কোম্পানি ইন্টারনাল বিভিন্ন ডিসিশন নিতে তারা সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, এর ফলে আরো কি, তারা প্রফিটকে আরো ম্যাক্সিমাইজ করতে পারবে। ওকে, তাহলে এইগুলো খুবই সোজা, এগুলো আমাদের মতো মনেও রাখতে হয় না। আমরা রিয়েল লাইফে এত এখন দেখছি, আজকালকার ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমাদের কি আছে, তারপর আছে আবার অসুবিধা কি কি হতে পারে কোম্পানির দৃষ্টিকোণ থেকে আবার। ঠিক আছে, মালিকানার অসীম বিস্তার, মানে কি, প্রচুর মালিক, শেয়ারকে ভাগ করে করে 0.%, 1%, 0.2 এরকম করে করে প্রচুর মালিক হতে পারে, এবং লাভের অংশ শেয়ার করতে হবে, স্বাভাবিক কথা। এবং শেয়ারের মূল্যের অবনতি বা বেশি গেলে কোম্পানির কার্যক্রম ও লাভের ক্ষেত্রে কোনো সমস্যা হলে শেয়ারের মূল্য হ্রাস পেতে পারে, শেয়ারের ভ্যালু কমে যায়, এর ফলে কি কোম্পানির বাজারে ক্ষতির সম্মুখীন হতে হয়। আরেকটা কি আছে, শেয়ার হোল্ডার দিক থেকে বুঝতেই পারছো, আমরা যদি শেয়ার কিনি কোনো কোম্পানি, উচ্চ ঝুঁকি, তাই না, যে হলো যদি তারা গ্রো করে তাহলে তো আমরা প্রফিট পাবো, কিন্তু লস করে একদম ডাইরেক্ট গেল। এবং কম ডিভিডেন্ড নিশ্চিত করে, অনেক সময় কি হয়, বেশি শেয়ার কিনলেও অনেক সময় অল্প অল্প ডিভিডেন্ড পাওয়া যায়, কোম্পানি লাভ না করলেও। ভোটাধিকার এবং সিদ্ধান্তেও সীমাবদ্ধতা থাকে অনেক ক্ষেত্রে। যদি শেয়ার হোল্ডারদের ভোটাধিকার থাকে, তবে বৃহৎ কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারের ভোটের প্রভাব কম হতে পারে। এবার কি আছে, প্রেফারেন্স শেয়ার মূল্য, প্রেফারেন্স মানে আমরা কি প্রেফারেন্স দিচ্ছি, এদের কি হয়ে থাকে, এরা হলো ভোট দিতে পারবে না। ঠিক আছে, ভোট দিতে পারবে না, কিন্তু এরা সবার আগে ডিভিডেন্ড দেবে, এদেরকে সবার আগে ডিভিডেন্ড দেবে। এবং যদি কোম্পানি যদি আমাদের একদম ডাউন চলে যায়, লস হয়ে যায়, যাই হয়ে যায়, এরা কি তাদের ভাগের টাকা পেয়ে যাবে। কি বলেছে, এমন একটা শেয়ার মূলধন যারা শেয়ার হোল্ডারের তুলনায় প্রথমে ডিভিডেন্ড পাবে, এবং কোম্পানি বিক্রি বা দেউলিয়া হলে সম্পত্তি থেকে তাদের অংশ পাবে। কি এরা ভোটার অধিকার কিছু করতে পারবে না, এবং মালিকানা এবং নিয়ন্ত্রণের মধ্যে এরা অংশ নেয় না। ঠিক, ইকুইটি শেয়ারে কি হয়ে থাকে, ভোট দিতে পারবে, এবং কোম্পানির প্রফিট অনুযায়ী তাদের পার্সেন্টেজ অনুযায়ী পাবে। এক্ষেত্রে এরা সবার প্রথমে প্রেফারেন্স শেয়ারে কি সবার প্রথমে এরা ডিভিডেন্ড পাবে। এবং এরা কি করবে, এরা হলো যখন কোম্পানিটা তো ডুবে গেল, নর্মাল শেয়ার হোল্ডাররা কি পুরো একদম ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু এরা কি নিজেদের অ্যাসেট ইত্যাদি কোম্পানি বিক্রি করে বা ব্যবসা বিক্রি করে সেগুলো দিয়ে তারা টাকা পেয়ে যাবে। ওকে, কোম্পানির দৃষ্টিকোণ থেকে সুবিধা কি,
স্থিতিশীলতা প্রেফারেন্স শেয়ার অধিকার নির্দিষ্ট ডিভিডেন্ড পায়, যা কোম্পানির জন্য আর্থিক স্থিতিশীলতা নিয়ে এটা কোম্পানিকে ঋণ নেওয়ার চেয়ে সুবিধাজনক হতে পারে। ভোটাধিকার থেকে মুক্তি, কোম্পানির মালিকানা ঢোকা, প্রেফারেন্স শেয়ার ইস্যু করলে মালিকানাটা কোম্পানির মূল শেয়ার হোল্ডারদের থাকে, কারণ প্রেফারেন্স শেয়ার অধিকারীরা সাধারণ শেয়ার অধিকারীদের মতো কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ থাকে না। ঠিক আছে, এবার কি আছে, অসুবিধা কি হয়ে থাকে, ডিভিডেন্ডের বাধ্যবাধকতা, প্রেফারেন্স শেয়ার অধিকারীদের নির্দিষ্ট ডিভিডেন্ড দেওয়া বাধ্যতামূলক, যা কোম্পানির লাভের উপর নির্ভর, যদি লাভ না হয় তবে কোম্পানিকে তাদের ডিভিডেন্ড পরিশোধ করতে হতে পারে, যা চাপ সৃষ্টি করে। মানে কি, ওদের একটা ফিক্স পার্সেন্টেজ দেওয়াই আছে যে তুমি ভাই আমার এতে টাকা দিয়েছো, এই পার্টটা নিয়েছো, তোমরা ফিক্স পাবেই পাবে। এটা একটা আমাদের এতে কি হচ্ছে, এতে একদিক দিয়ে সুবিধা কি, ধরো খুব ম্যাসিভ প্রফিট করলো, তার মানে আগে তাদের ভাই তোরা 10 টাকা করে পেতিস, আমাদের 200 টাকা প্রফিট করলো, তবুও 10 টাকা করে পেতিস, কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা কি 200 টাকা প্রফিট করে সেই প্রফিটের অনুযায়ী তারা পার্সেন্টেজ যত করে আছে সেইগুলো, তার মানে কি তাদের বৃদ্ধি হতে পারে কমতেও পারে, কিন্তু এক্ষেত্রে কি এরা বেশি সিকিউর। ঠিক আছে, নাও যত টাকা তোমরা বলেছিলে তত টাকাই পাবে, বেশি করলেও পাবে কম করলেও পাবে। এক্ষেত্রে হলো এই জিনিসটা আমাদের হলো অসুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অসুবিধা হয়, এক্ষেত্রে এই জিনিসটা আমাদের সুবিধা হতে পারে, আবার কোনো কোনো টাইমে অসুবিধারও কারণ হতে পারে। ঠিক আছে, এটা দ্বিতীয় শ্রেণীর শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার সাধারণ শেয়ার হোল্ডার দ্বিতীয় শ্রেণীর মালিক, কারণ তারা শুধুমাত্র ডিভিডেন্ড পায় এবং কোনো ভোটাধিকারে থাকে না, এবং বিনিয়োগকারীদের আগ্রহ কমে, প্রেফারেন্স শেয়ার নির্দিষ্ট ডিভিডেন্ডের সুবিধা অনেক সময় কম আকর্ষণীয় হতে পারে, এর ফলে যারা ইনভেস্ট করতে যায় তারা কি ইনভেস্ট করে না, স্বাভাবিক ব্যাপার, একটা ফিক্সড রেট অফ রিটার্ন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমাদের আলাদা যারা ইকুইটি শেয়ারের মতো না যে লস হলে লস, কিন্তু পেলে একদম পুরো ওভার পাওয়ার করে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের থাকে। এবার হলো শেয়ার হোল্ডারের দৃষ্টিকোণে নির্দিষ্ট ডিভিডেন্ড, কোম্পানি বিক্রি বা দেউলিয়া হয়ে গেলে এরা প্রথমে, মানে এরা কি একটা সিকিউর শেয়ার হোল্ডারের মতো আছে, বুঝতে পারছো, মানে টাকা লাগিয়ে যায় একদম, ঠিক আছে ভাই আমরা এই জিনিসগুলো পাবোই পাবো, ঠিক আছে ঠিক আছে ভাই আমরা এই জিনিসগুলো পাবোই পাবো, এই পার্টটা এদের আছে। ঠিক আছে, এটা ফিক্সড ডিপোজিটের মতো বলতে হয়, ঝুঁকি কম থাকে। ঠিক আছে, এইগুলো আমাদের কি থাকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের ক্ষেত্রে। ওকে, তারপর শেয়ার হোল্ডার দৃষ্টিকোণ থেকে অসুবিধা কি হতো, ভোটাধিকার না থাকা, লাভের অংশ কম, এবং গুরুতর রিটার্নের সীমাবদ্ধতা, বেশি রিটার্ন এরা পাবে না। ঠিক আছে, এবার কি আছে এদের পার্থক্য, খুবই সিম্পল, সাধারণ শেয়ার যা কোম্পানির মালিক ও নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, কিন্তু এরা কি মালিকের ডিভিডেন্ড প্রথমে পায়, কিন্তু কোম্পানি দেউলিয়া হলে শেয়ারের মূল্যও ফেরত পায়। কোম্পানি লাভের উপর ভিত্তি করে ডিভিডেন্ড পাওয়া যায়, এরা নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড থাকে, ভোটাধিকার থাকে না, ভোটাধিকার থাকে, ঝুঁকি বেশি ঝুঁকি কম। ঠিক আছে, তারপর কি আছে, ইকুইটি শেয়ার কোম্পানির মালিকানা নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, এদের কোনো ভোটাধিকার বা মালিকানা নিয়ন্ত্রণ এর কোনো সুবিধা নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুবই সিম্পল ব্যাপার আমাদের, যে প্রেফারেন্স শেয়ার এবং ইকুইটি শেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, তারপর আমাদের কি আছে, রিটেন আর্নিং বা অবন্টিত মুনাফা। আমরা কি দেখছি, রিটেন আর্নিং, যেমন আইপিএল এ রিটেন করা হলো না প্লেয়ারদের, ওরকমই ব্যাপার। মানে কি আমরা একটা অন্তর্নিহিত মূলধন বললাম না, যে আমাদের যত টাকাটা প্রফিট করলাম তার মধ্যেই আবার বিজনেসের মধ্যে ইন্ট্রোডিউস করা আছে, এটাও কিছুটা ওরকম, যে অবন্টিত মুনাফা হলো কোম্পানির পূর্ববর্তী বছরের লাভের অংশ, যা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে কোম্পানির ব্যবসায়িক কার্যকলাপ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে রাখা হয়। ঠিক আছে, এটি কোম্পানির ইকুইটি এর একটি অংশ হিসাবে ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়। ঠিক আছে, এবার এর মধ্যে কি আছে সুবিধা, অতিরিক্ত অর্থায়ন, ঋণ গ্রহণের সুবিধা, সতর্কতা এবং স্বায়ত্তর জন্য। অবন্টিত মুনাফা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উৎস হিসেবে কাজ করে, যা কোম্পানি বাইরের ঋণ এবং শেয়ার ইস্যু ছাড়াই নতুন নতুন ভাবে আমাদের প্রকল্প আনার জন্য সাহায্য করে। ঋণ গ্রহণের সুবিধা, অবন্টিত মুনাফার মাধ্যমে একটা শক্তিশালী একটা হলো আর্থিক ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি হয়, সেটার বেসিসে আমরা কি ঋণও নিতে পারি, লোনও নিতে পারি। সতর্কতা ও স্বায়ত্ত, কোম্পানি যদি বাইরের বিনিয়োগকারী থেকে অর্থ সংগ্রহ না করে তাদের মালিকানা ও নিয়ন্ত্রণের উপর কোনো প্রভাব পড়ে না, এটা আমাদের অবন্টিত মুনাফা সুবিধা করে। এর অসুবিধা কি কি, শেয়ার হোল্ডারদের প্রতি অসন্তোষ, শেয়ার হোল্ডার যদি কোম্পানি থেকে ডিভিডেন্ড না পায় তাহলে তারা অসন্তুষ্ট হতে পারে, দীর্ঘ সময় ধরে ডিভিডেন্ড না দেওয়া শেয়ার হোল্ডারের মধ্যে নেগেটিভ মনোভাবের সৃষ্টি হয়, ঋণাত্মক মনোভাবের সৃষ্টি হয়। অতিরিক্ত সঞ্চয় এবং অপব্যবহার, অনেক সময় কোম্পানি পরিচালনার পাশে অবন্টিত মুনাফা সঠিক ব্যবহার নাও করতে পারে, এটা অপব্যবহার, মানে উল্টোপাল্টা ভাবে অন্য জায়গায় স্ক্যাম হয়ে গেল বা কিছু অসুবিধা হলে সেটা ঝুঁকি বাড়িয়ে দেয়। কোম্পানির বৃদ্ধিতে বাধা, যদি কোম্পানি অতিরিক্ত অবন্টিত মুনাফা জমা করে রাখে, শেয়ার হোল্ডার বিতরণ না করে, তবে শেয়ার হোল্ডাররা তাদের কি হলো প্রত্যাশিত লাভ থেকে বিচ্যুতি ঘটে, এর ফলে কি হয় তারা ইনভেস্টমেন্ট করে না। ঠিক আছে, এর ফলে কোম্পানি দ্রুত বৃদ্ধি হতেও বাধাগ্রস্ত হয়। ওকে, মুনাফার পুনঃবিনিয়োগ, মুনাফার পুনঃবিনিয়োগ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটি কোম্পানি তার অর্জিত মুনাফা বা রিটেন আর্নিং শেয়ার হোল্ডারের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে কোম্পানির ব্যবসায় উন্নতির জন্য ব্যবহার করে থাকে। এটি একটি ধরনের অভ্যন্তরীণ অর্থায়ন ব্যবস্থা। ঠিক আছে, এটা কিছুটা ওরকমই। ঠিক আছে, অভ্যন্তরীণ অর্থায়ন, মুনাফা পুনঃবিনিয়োগের মাধ্যমে কোম্পানি বাইরে ঋণ ইত্যাদি করতে হয় না, কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থা থাকে, দীর্ঘমেয়াদী এবং ডিভিডেন্ড সীমাবদ্ধতা এবং ঝুঁকি নেয়। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো আমাদের কি আছে, মুনাফার পূর্ণ বিনিয়োগ বা আমরা বলতে পারি কি যে অবন্টিত মুনাফা আমরা শিখলাম। ঠিক আছে, তো এতগুলো কোশ্চেন আমরা আজকে দেখলে আশা করি ভালো করে বুঝেছো। কি আমরা পার্ট 1টা কমপ্লিট করলাম, এরপর আমাদের পার্ট 2টা আসবে বিজনেস স্টাডিজে। তাছাড়া আমাদের রেক্টিফিকেশন এবং ডেপ্রিসিয়েশনেরও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও আসতে থাকবে। তো ওভারঅল আমরা চেষ্টা করবো, এবং তারপরে পরে আমাদের ট্যাক্সেরও ভিডিও আসতে থাকবে, কেন কষ্টটা হয়ে গেছিল মেন পার্টগুলো। এবার ট্যাক্সের থেকে আমরা কিছু নিউমেরিক্যালস এনে স্টার্ট করবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা বিজনেস স্টাডিজ এর ব্যাপারে জানতে চাইছিল। এবং কোনো কিছু যোগাযোগ করার থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান দিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।